রাতের অন্ধকার যেমন ভোরের আলোকে আটকে রাখতে পারে না, ঠিক তেমনি দুর্নীতির কালো মেঘ কখনো সততার সূর্যকে ঢেকে দিতে পারে না। কল্পনা করুন এমন এক পরিস্থিতির যেখানে আইনের রক্ষক নিজেই অন্যায়ের পাহারাদার হয়ে দাঁড়িয়েছে। সাধারণ পোশাকে এক নারী যখন নিজের ন্যায্য অধিকারের জন্য লড়াই করছেন, তখন তাকে সাহায্য করার বদলে খোদ পুলিশই তাকে শ্রীঘরের ভয় দেখাচ্ছে। কিন্তু সেই পুলিশকর্মীরা জানত না যে তারা যাকে সাধারণ নারী ভেবে জেলের গড়াদে ঢোকাচ্ছে, তিনিই আসলে সেই জেলার দণ্ডমুণ্ডের কর্তা। ক্ষমতার দম্ভ আর দুর্নীতির অন্ধকারে ডুবে থাকা এক দারোগার দর্প চূর্ণ হওয়ার এই রোমহর্ষক কাহিনীটি শুরু হয়েছিল অতি সাধারণ একটি চুরি কেনাকে কেন্দ্র করে। লখনৌ শহরে নতুন ডিএসপি হিসেবে অনন্যা শর্মার নিয়োগ হয়েছিল। অনন্যা শর্মা নিজের সততা ও কর্তব্যের প্রতি নিষ্ঠার জন্য পুলিশের মহলে অত্যন্ত সুপরিচিত ছিলেন। তিনি যেখানেই দায়িত্ব পালন করতে যেতেন, নিজের আদর্শবান কাজ দিয়ে সাধারণ মানুষের মনে জায়গা করে নিতেন এবং তার সততার গল্প মুখে মুখে ছড়িয়ে পড়ত। তার নতুন এই পোস্টিংয়ের ঠিক একদিন পরেই তার ছোট ভাই অর্পণ তার সঙ্গে দেখা করতে এলো। অর্পণের বিয়ে ঠিক হয়েছিল এবং সে জেদ ধরেছিল যে তার দিদিকে অবশ্যই বিয়ের সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। ডিএসপি অনন্যার পুরো পরিবার তখনও পর্যন্ত লখনৌতে এসে পৌঁছায়নি। অনন্যা নিজের ভাইকে বোঝানোর চেষ্টা করে বললেন, ভাই শোনো, এখন কাজের খুব চাপ, তুমি বিয়েটা সেরে নাও, আমি পরে কোনো একদিন গিয়ে তোমাদের আশীর্বাদ করে আসব। কিন্তু অর্পণ নাছোড়বান্দা, সে সাফ জানিয়ে দিল, না দিদি, আপনি যদি না যান তবে আমি কিছুতেই বিয়ে করব না। ভাই বোনের মধ্যে ছোটবেলা থেকেই গভীর টান ছিল, আর তাই ভাইয়ের এমন আবদার অনন্যা ফেরাতে পারলেন না। শত ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি বিয়েতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। তিনি অর্পণকে বললেন, ঠিক আছে ভাই, তুই একদম চিন্তা করিস না, আমি কথা দিচ্ছি তোর বিয়েতে অবশ্যই যাব। এই কথা শুনে অর্পণ আশ্বস্ত হল এবং বিকেলে দিদির সাথে দীর্ঘক্ষণ গল্প করার পর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পরের দিন খুব ভোরে অনন্যা ঘুম থেকে উঠে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলেন। আয়নার সামনে দাঁড়িয়ে তিনি ভাবলেন, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, সাথে মানানসই কিছু সুন্দর চুড়ি থাকলে ভালো হতো। এই ভেবে তিনি নিজের ব্যক্তিগত গাড়িটি বের করলেন এবং সাধারণ পোশাকে সাধারণ মানুষের মতো করে বাজারের দিকে কেনাকাটা করতে বেরিয়ে পড়লেন। প্রথমে তিনি শহরের নামিদামি বেশ কিছু শোরুমে গেলেন, কিন্তু কোনো চুড়ি তার মনের মতো হচ্ছিল না। এভাবে ঘুরতে ঘুরতে তিনি বাজারের এক কোণে বিশাল চুড়ি প্যালেস নামক একটি দোকানে গিয়ে পৌঁছালেন। সেখানে গিয়ে তিনি একের পর এক চুড়ি দেখতে লাগলেন। ঘর থেকে বেরোনোর পর প্রায় 2 থেকে 3 ঘণ্টা অতিবাহিত হয়ে গিয়েছিল, কিন্তু মনের মতো চুড়ি কিছুতেই মিলছিল না। অবশেষে বিশাল চুড়ি প্যালেসে একটি সেট তার খুব পছন্দ হল। অনন্যা সেই দোকানদারের কাছে চুড়িটির দাম জানতে চাইলেন এবং কিছুটা দরাদরি করার চেষ্টা করলেন। দোকানদার কড়া স্বরে বলল, ম্যাডাম, আমাদের এখানে ফিক্সড প্রাইস, আপনি বাইরে নোটিশ দেখেননি? এই চুড়ির দাম 3000 টাকা। অনন্যা চুড়িটি খুঁটিয়ে দেখে নিয়ে বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তিনি নিজের ব্যাগ থেকে 3000 টাকা বের করে দোকানদারের হাতে দিলেন। দোকানদার টাকাগুলো গুনে ড্রয়ারে রেখে দিল এবং চুড়িটি প্যাক করে অনন্যার হাতে তুলে দিল। অনন্যাও পছন্দের জিনিসটি পেয়ে বেশ খুশি মনে দোকান থেকে বেরিয়ে এলেন। দোকান থেকে বেরোনোর পর অনন্যা বাজারের অন্য গলিগুলোতে আরও কিছু কেনাকাটা সারছিলেন। অন্য একটি দোকানে কেনাকাটা করার সময় অসাবধানতাবশত তার চুড়ির প্যাকেটটি হাত থেকে পড়ে যায় এবং চুড়িগুলো বাইরে বেরিয়ে আসে। চুড়িগুলো হাতে তুলে নিতেই অনন্যার চোখে একটি খুঁত ধরা পড়ল। দেখা গেল চুড়ির একপাশে একটি সূক্ষ্ম ফাটল বা ডিফেক্ট রয়েছে। অনন্যা সেখানেই চুড়িকে ভালো করে পরীক্ষা করে দেখলেন যে ফাটলটি বেশ বড় এবং এতে চুড়ির সৌন্দর্য ও স্থায়িত্ব দুটোই নষ্ট হয়ে গেছে। তিনি তখনই ওখানে ফিরে গেলেন এবং দোকানদারকে বললেন, কাকু, এই চুড়িটিতে খুঁত আছে, আপনি এটি বদলে আমাকে অন্য একটি সেট দিন। দোকানদার অনিচ্ছা সত্ত্বেও কিছুক্ষণ পর আরও কিছু চুড়ি দেখালো। তখনও পর্যন্ত দোকানদার ঘুণাক্ষরেও টের পায়নি যে সাধারণ পোশাকে দাঁড়ানো এই নারী আসলে শহরের ডিএসপি, আর অনন্যাও নিজের পরিচয় প্রকাশ করেননি। অনন্যা বেশ কিছুক্ষণ ধরে অনেকগুলো ডিজাইন দেখলেন, কিন্তু কোনোটিই পছন্দ হচ্ছিল না। শেষ পর্যন্ত তিনি বললেন, কাকু, আপনার এখানে আর কোনো ভালো কালেকশন নেই, তার চেয়ে ভালো আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দিন, আমি অন্য কোথাও দেখে নেব। এই কথা শোনা মাত্রই দোকানদার রেগে গিয়ে টাকা ফেরত দিতে অস্বীকার করল এবং দোকানের দেয়ালে লাগানো একটি ছোট চিরকুটের দিকে ইশারা করে বলল, দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, কেবল পরিবর্তন করা সম্ভব। অনন্যা এই কথা শুনে বিস্মিত হলেন। তিনি শান্তভাবে বললেন, কাকু, আমি বুঝতে পারছি,
কিন্তু ৩,০০০ টাকা দিয়ে কেনা চুড়িতে যখন ডিফেক্ট বেরিয়েছে তখন তো ভুলটা আপনাদের দিক থেকে হয়েছে। দোকানদার পাল্টা যুক্তি দিয়ে বলল, ম্যাডাম, বেশি তর্ক করবেন না, আমাদের দোকানের এটাই আদি ও অকৃত্রিম নিয়ম, আমরা এটা ভাঙতে পারব না। অনন্যা আবারও বোঝানোর চেষ্টা করলেন, ঠিক আছে, বিক্রিত মাল ফেরত হয় না বুঝলাম, কিন্তু আমি তো এটা এখনো বাড়ি নিয়ে যাইনি, ঠিক পাশের দোকান থেকেই আমি ফিরে এসেছি, এখন এটা ফেরত। কিন্তু দোকানদার নিজের অবস্থানে অনড় থেকে উদ্ধতভাবে বলল, না ম্যাডাম, কোনোভাবেই টাকা ফেরত হবে না, আপনি যা পারেন করে নিন। অনন্যা এবার দৃঢ়তার সাথে বললেন, না, এই টাকা আপনাকে ফেরত দিতেই হবে, নয়তো আমি এখান থেকে এক পাও নড়ব না। এই বলে তিনি দোকানের সামনে একটি টুলে বসে পড়লেন। যখন দোকানদার দেখল এই মহিলা পিছু হটার পাত্রী নন, তখন সে ভয় দেখানোর জন্য পুলিশ ডাকার হুমকি দিল। সে গর্জে উঠে বলল, হয় আপনি এখান থেকে বিদায় হন, নয়তো আমি পুলিশ ডেকে আপনাকে হাজতে পুরে দেব। আপনি সিসিটিভি ক্যামেরার সামনে আমার সাথে অভদ্রতা করছেন। একবার জিনিস কেনা হয়ে গেলে তার দায়ভার আমাদের নয়। অনন্যা পুলিশের নাম শুনে মনে মনে একটু হাসলেন এবং বললেন, ঠিক আছে, আপনি পুলিশকেই ডাকুন, তারাই এসে ফয়সালা করুক যে টাকা ফেরত দেওয়া উচিত কিনা। দোকানদার ভাবল পুলিশ ডাকলে ঝামেলা চুকে যাবে, তাই সে তৎক্ষণাৎ স্থানীয় থানায় ফোন করে পুলিশের সাহায্য চাইল। এদিকে অনন্যা মনে মনে ভাবছিলেন, পুলিশ আসুক, এলেই তারা আমাকে চিনে ফেলবে এবং তারপর এই অসাধু দোকানদারকে উচিত শিক্ষা দিয়ে আমার টাকা উদ্ধার করে দেবে। মূলত এই কারণেই তিনি নিজের পরিচয় দেননি, কারণ তিনি দেখতে চাইছিলেন তার বিভাগের কর্মীরা সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করে। কিছুক্ষণ পর থানার দারোগা আর কয়েকজন কনস্টেবল দোকানে এসে হাজির হল। দোকানদার দারোগাকে একপাশে ডেকে নিয়ে ফিসফিস করে কিছু কথা বলল এবং সবার অলক্ষ্যে তার হাতে কিছু টাকা গুজে দিল। ঘুষ খাওয়ার পর সেই দারোগা অনন্যার উপর চড়াও হয়ে অভদ্র আচরণ শুরু করল। সে ধমক দিয়ে বলল, দেখতে তো আপনাকে বেশ শিক্ষিত মনে হচ্ছে, কিন্তু সামান্য একটা চুড়ি নিয়ে এমন নোংরামি করতে আপনার লজ্জা লাগে না? যখন দোকানে নিয়ম লেখা আছে তখন আপনি জোর করে টাকা ফেরত চাইছেন কেন? দারোগার এমন আচরণে অনন্যা রীতিমতো স্তম্ভিত হয়ে গেলেন। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন দোকানদারের দোষ ছিল, কারণ চুরিটি ত্রুটিপূর্ণ ছিল। কোনো মানুষ এত টাকা দিয়ে কেন নষ্ট জিনিস নেবে? দোকানদারের উচিত ছিল ভুল স্বীকার করে টাকা ফেরত দেওয়া অথবা ভালো জিনিস দেওয়া। অনন্যা সবচেয়ে বেশি অবাক হলেন এটা দেখে যে আইন রক্ষাকারী বাহিনী সত্যের পক্ষ না নিয়ে অন্যায়ের পক্ষ নিচ্ছে এবং তাকেই দোষী সাব্যস্ত করছে। অনন্যা সিদ্ধান্ত নিলেন এই নাটকটি শেষ পর্যন্ত দেখবেন। তিনি দারোগাকে বোঝানোর অভিনয় করে বললেন, স্যার, আমার কি দোষ? দোকানদার আমাকে ভাঙা চুরি দিয়েছে, আপনার উচিতের বিচার করা, আমার টাকা ফেরত পাইয়ে দিন। দোকানদার মাঝখান থেকে বলে উঠল, স্যার, আমি একে কতবার বললাম যে আপনি দেখে নিন, উনি তখন দেখে টাকা দিয়ে চলে গেলেন, এখন ফিরে এসে অশান্তি করছেন, হতে পারে উনি মাঝপথে এটা অন্য কিছুর সাথে বদলে এনেছেন। দোকানদারের মিথ্যে অপবাদে অনন্যার ভীষণ রাগ হল, কিন্তু তিনি নিজেকে সংযত রাখলেন। তিনি দারোগাকে বললেন, স্যার দেখুন, এই ব্যাগ আর ক্যাশ মেমো সব এই দোকানেরই, যদি বিশ্বাস না হয় তবে সিসিটিভি ফুটেজ দেখুন। দারোগা, যে কিনা দ্রুত মামলাটি শেষ করে ঘুষের টাকা হজম করতে চেয়েছিল, সে উল্টো অনন্যার উপর চিৎকার করে বলল, বেশি কথা বলবেন না, আপনার মতো মেয়েদের আমি চিনি, হতে পারে আপনিই চুরি বদলেছেন যেমনটা দোকানদার বলছে, বেশি বাড়াবাড়ি করলে আপনাকে এখনই অ্যারেস্ট করব। অনন্যা মনে মনে রাগে ফুঁসছিলেন, কিন্তু বাইরে শান্ত থেকে বললেন, ঠিক আছে স্যার, যদি তাই হয় তবে আমাকে জেলেই নিয়ে চলুন, আমিও দেখতে চাই কোনো কারণ ছাড়া আপনারা সাধারণ মানুষকে কিভাবে হেনস্থা করেন। দারোগা জেদ ধরে তার হাবিলদারকে বলল, একে হাতকড়া পরিয়ে জিপে তোলো। ঠিক তখনই অনন্যা সংবিধান অহেঙ্গের কথা মনে করিয়ে দিয়ে বললেন, আপনারা তো পুলিশ, কিন্তু জানেন না যে কোনো মহিলাকে সূর্যাস্তের আগে বা পরে গ্রেপ্তার করার সময় মহিলা কনস্টেবল থাকা বাধ্যতামূলক। আপনার সাথে কি কোনো মহিলা পুলিশ আছে? এই প্রশ্নে দারোগা আরও ক্ষেপে গেল, কিন্তু আশেপাশে ততক্ষণে সাধারণ মানুষের ভিড় জমে গিয়েছিল, তাই কোনো উপায় না দেখে সে থানা থেকে একজন মহিলা কনস্টেবলকে ডেকে পাঠাল। মহিলা কনস্টেবল আসার পর সে অনন্যাকে জোর করে জিপে তুলল। বাজারের সবাই চুপচাপ এই দৃশ্য দেখছিল। পুলিশের বিরুদ্ধে কথা বলার সাহস কারও ছিল না। অনন্যাকে এভাবেই থানায় নিয়ে যাওয়া হল। অনন্যাকে যখন থানায় নিয়ে ঢোকানো হল, সেখানে এক পুলিশকর্মী ডিউটি করছিল, যে অনন্যাকে খুব ভালো করে চিনত, কারণ কয়েকদিন আগেই সে ডিএসপি অনন্যার অফিসে ডিউটি করেছিল। শুরুতে সে বুঝতে না পারলেও অনন্যাকে ভালো করে দেখে সে চিনতে পারল। যখন সে দেখল যে পুলিশ অফিসাররা অনন্যাকেই অপরাধী হিসেবে থানায় নিয়ে এসেছে, তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।
সে তাড়াহুড়ো করে দারোগাকে আড়ালে ডেকে নিয়ে বলল, স্যার, আপনি কি করেছেন জানেন? আপনি যাকে ধরে এনেছেন উনি কোনো সাধারণ মহিলা নন। কিন্তু দারোগা তাকে ধমক দিয়ে থামিয়ে দিল। অনন্যা সেই পুলিশকর্মীকে ইশারায় চুপ থাকতে বললেন। দারোগা গর্বের সাথে বলল, আরে রাখো তোমার ওসব, এ নিজেকে খুব বড় আইন বিশেষজ্ঞ মনে করছিল, তাই হাজতে পুড়েছি। এক রাত জেলের ডাল রুটি খেলে বুঝবে আইন কাকে বলে। দারোগার নির্দেশে মহিলা কনস্টেবল অনন্যাকে লোহার গরাজের ভেতরে ঢুকিয়ে দিল। তালা বন্ধ করার পর দারোগা ব্যঙ্গ করে বলল, এখন এখানে বসে বসে আইনের বই পড়ুন, সকাল হতে হতে সব তেজ জল হয়ে যাবে। সেই চিনে ফেলা পুলিশকর্মীটি ভয় কাঁপতে কাঁপতে কোণে দাঁড়িয়ে রইল, কিন্তু দারোগার রাগের সামনে আর কিছু বলার সাহস পেল না। রাত তখন 11টা। অনন্যা শান্ত হয়ে হাজতের ভেতর একটি কাঠের বেঞ্চে বসেছিলেন। ঠিক তখনই থানার ল্যান্ডলাইন ফোনটি বেজে উঠল। ফোনের ওপাশে ছিলেন খোদ জেলার এসএসপি। দারোগা তড়িঘড়ি ফোন তুলে বলল, জয় হিন্দ স্যার। ওপাশ থেকে বজ্র কণ্ঠে এসএসপি চিৎকার করে বললেন, দারোগা, তুমি কি আজ বাজার থেকে কোনো মহিলাকে অ্যারেস্ট করেছ? দারোগা বুক ফুলিয়ে বলল, জি স্যার, একজন তিতিবিরক্ত মহিলা ছিল, দোকানে ঝামেলা করছিল আর পুলিশের সাথে টক্কর দিচ্ছিল, তাই টাইট দিতে ভেতরে পড়েছি। এসএসপির গলার স্বর এবার পাল্টে গেল। তিনি তীব্র আতঙ্কে বললেন, তুমি নিজের কবর নিজেই খুঁড়েছ। উনি জেলার নতুন ডিএসপি অনন্যা শর্মা। উনি নিজের ব্যক্তিগত প্রয়োজনে সাধারণ পোশাকে বাজারে গিয়েছিলেন। আমি 5 মিনিটের মধ্যে থানায় আসছি, সাবধান, কোনো ভুল যেন না হয়। দারোগার হাত থেকে রিসিভারটা পড়ে গেল। তার সারা শরীর ঘামতে শুরু করল। সে পাগলের মতো চাবি নিয়ে দৌড়ে হাজতের কাছে গেল এবং কাঁপতে কাঁপতে তালা খুলল। সে অনুনয় বিনয় করে বলল, ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি যে আপনি স্বয়ং ডিএসপি সাহিবা, আমার ওপর দয়া করুন। অনন্যা ধীর স্থিরভাবে উঠে দাঁড়ালেন। তিনি নিজের ব্যাগ থেকে পরিচয়পত্র বের করে শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে বললেন, দারোগা সাহেব, আপনি অনন্যা শর্মাকে জেল খাটাননি, বরং একজন সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার আশাকে গরাদের পেছনে বন্দী করেছেন। এখন আইন অনুযায়ী আপনার পাওনা আপনি বুঝে পাবেন। অনন্যা যখন থানা থেকে বেরোলেন, বাইরে তখন অসংখ্য মিডিয়ার ক্যামেরা ও সাংবাদিকরা উপস্থিত। আসলে সেই চিনে ফেলা পুলিশকর্মীটি বুদ্ধি করে স্থানীয় সাংবাদিকদের খবর দিয়ে দিয়েছিল যে একজন সৎ অফিসারকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। পরের দিন ভোর হতেই সারা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সংবাদপত্রের শিরোনামে লেখা ছিল, নিজের পরিচয় গোপন রেখে দুর্নীতির পর্দাফাঁস করলেন ডিএসপি অনন্যা। ভিডিও ভাইরাল হয়ে গেল, যেখানে দারোগাকে অভদ্র আচরণ করতে দেখা যাচ্ছিল। সাধারণ মানুষের ক্ষোভের মুখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দ্রুত আদেশ এলো এবং সেই দুর্নীতিগ্রস্ত দারোগাকে চাকরি থেকে বরখাস্ত করা হল। সেই সাথে দোকানদারের বিরুদ্ধেও প্রতারণার মামলা রুজু হল। অনন্যা মিডিয়ার সামনে দাঁড়িয়ে শুধু একটি কথাই বললেন, আইন সবার জন্য সমান। যে রক্ষক হয়ে ভক্ষকের কাজ করে তার আসল জায়গা জেলের ভেতরে। এরপর তিনি তার ভাইয়ের বিয়েতে যোগ দিতে রওনা হলেন। যেতে অনেক দেরি হয়ে যাওয়ায় অর্পণ যখন কারণ জানতে চাইল, অনন্যা তাকে পুরো ঘটনাটি খুলে বললেন। অর্পণ দীর্ঘশ্বাস ফেলে বলল, দিদি, এখানে তো এটাই স্বাভাবিক, পুলিশ এমনই করে থাকে। তখন অনন্যা দৃঢ় কণ্ঠে বললেন, অর্পণ, আমি হয়তো সারা পৃথিবীর সব পুলিশকে ঠিক করতে পারব না, কিন্তু যে বিভাগে আমি আছি সেখানে যাতে আর কোনো সাধারণ মানুষের সাথে এমন অন্যায় না হয় সেই চেষ্টা আমি আজীবন করব। বিয়ে সেরে অনন্যা পুনরায় নিজের কাজে যোগ দিলেন। তার এই সাহসী পদক্ষেপের পর ওই জেলায় পুলিশের ঘুষ নেওয়ার প্রবণতা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। মানুষ এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠল। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় যে সত্যের পথ সবসময় কণ্টকাকীর্ণ হলেও জয়ের মালা শেষ পর্যন্ত সত্যেরই গলায় জোটে। ডিএসপি অনন্যার মতো আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সততার সাথে রুখে দাঁড়ায়, তবে সমাজ থেকে দুর্নীতি আর অন্যায়ের অন্ধকার একদিন অবশ্যই দূর হবে।